প্রেস কনফারেন্স করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই বলেছেন যে এটা সরকার জারি করতে পারে না, এটা করলে রাষ্ট্রপতি করতে হবে। হোয়ারএজ আপনি খেয়াল করেন সংবিধান রক্ষা মন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন যে রাষ্ট্রপতিকে আমি জিজ্ঞেস করেছিলাম যে মহামান্য আপনি কি এটা করতে পারেন। উনি কিন্তু খুব সুন্দর করে, আপনি মনে নাহলে ভিডিওটা আপনি দেখেন যে আপনি কি এটা করতে পারেন। উনি বলছেন না আমি তো এটা করতে পারি না, আমাকে দিয়ে করানো হচ্ছে। তো করালেন তো আপনারা, কারণ আপনারা প্রেস কনফারেন্স করে বলছেন যে রাষ্ট্রপতি এটা করবে এবং আপনারা তখন সংবিধানের রেফারেন্স দিয়েছেন। আমরা বরঞ্চ বলছি যে না, এটা গণ অভ্যুত্থানের লেজিটিমেসি আছে গভর্নমেন্টের কাছে, গভর্নমেন্ট এটা করবে। 2.5 মাসে এই সরকারের মূল্যায়নের আগে আপনাকে 18 মাসের হিসাবটা আগে দিই। 18 মাসের যে সরকারটা আমরা পাইছিলাম এটা গরম গরম সরকার, বিপ্লব, তথাকথিত বিপ্লব বলা যায়, যেটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত একটা সরকার। সেই সরকার যে জিনিসটা করার ব্যাপারে কারো কোনো দ্বিমত ছিল না, পুলিশ সংস্কার, সেটা করে নাই কেন? 18 মাসে অর্থনৈতিক সংস্কারের নামে অস্থিরতা তৈরি করা হয়েছে। একটা গভর্নর আয়সা বলতেছে অমুক ব্যাংকগুলো দুর্বল, মানুষ দুমদাম টাকা উঠে নিয়ে গেছে। 18 মাসের একটা অস্থিরতা চেষ্টা করছে গভর্নমেন্ট অনেকগুলো জায়গায় ইনিশিয়েটিভ নিতে, কিন্তু সেটা পারেনি। কারণ সেই চেষ্টাগুলো ছিল বায়বীয় ধারণা প্রসূত চেষ্টা, সব মাঠের রিয়েলিটির সাথে তাদের কোনো সংযোগ ছিল না। কারণ বেশিরভাগ লোক গিয়ে আসছে নিউ ইয়র্ক, লন্ডন। বিশ্লেষক আমি একটু ফরিদুল হক আপনাকে দিয়ে শুরু করি। বিএনপি সরকারের বয়স 2.5 মাসের একটু বেশি। এর মধ্যে আমরা দেখছি যে গণমাধ্যমগুলো প্রতিবেদন করছে যে এই অল্প সময়ের মধ্যে সরকারকে একসঙ্গে কয়েকটা একটু অস্বস্তিকর বিষয়ের মুখোমুখি হতে হচ্ছে, যেমন সংস্কার প্রশ্নে দ্বিধা, নিয়োগ বিতর্ক, জ্বালানি পরিস্থিতি, অর্থনৈতিক চাপ, সব কিছু মিলে জন আস্থার একটা চ্যালেঞ্জের মুখোমুখি সরকারকে হতে হচ্ছে। সরকার যে জন আস্থা নিয়ে সরকার গঠন করেছিল, আপনাদের দৃষ্টিতে বা বিরোধী দলের দৃষ্টিতে আসলে কি মনে হচ্ছে বা কতটা তারা আসলে জন আস্থা ধরে রাখতে পারছে, একটু শুনতে চাই। জি, ধন্যবাদ আপনাকে, সহ-আলোচক এবং দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। যেই মানে এমনিতে বাংলাদেশে সাধারণত বাংলাদেশে আগে যে কোনো সরকার ক্ষমতা নেওয়ার পরে বাংলাদেশের কাঠামোটা কিংবা রাষ্ট্রের সিস্টেমটাই এরকম যে এখানে নিয়ে যত আস্থা নিয়ে আপনি আসেন, আস্থাটা ধরে রাখা খুব ডিফিকাল্ট, একদম শুরু থেকেই ডিফিকাল্ট হয়ে যায়। এইবারের পরিস্থিতি আরও চ্যালেঞ্জিং ছিল, কিন্তু এবার চ্যালেঞ্জের সাথে সাথে অনেক সুযোগ ছিল, যে সুযোগটা আগে কখনো অন্য কোনো সরকার পায়নি। মানে বিরোধী দল সহ একেবারে বলা চলে যে পতিত ফ্যাসিস্টের খুব সামান্য কিছু 2-4টা ইয়ে ছাড়া প্রায় সবাই সরকারকে সহযোগিতা এবং সমর্থন করার ব্যাপারে একদম মানে কি বলে যে খোলা মন নিয়ে উদাত্ত ইয়ে নিয়ে দাঁড়িয়েছিল। কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয়েছে যে সরকার যে একটা ভিন্ন রকম পরিস্থিতিতে, একটা ভিন্ন ধরনের সরকার, ভিন্ন মানে নতুন ধরনের কাজ নিয়ে, দায়িত্ব নিয়ে তাকে যে আসতে হলো, এই জিনিসটাকে ওনারা বুঝতে ভুল করেছেন। ওনারা যেটা করেছেন, ওনারা একটা পুরনো সেট আপ মাথায় নিয়ে শুরু করেছেন। আমার কাছে অনেক সময় মনে হয়েছে যে এটা বোধহয় 2001-06 সরকার, এটা অনেক সময় মনে হয়েছে। তার মানে 2001-06 এটা সময়গত দিক থেকে অনেক পেছনে, এবং পরিস্থিতি মানে একটা গণ অভ্যুত্থানের পরে 1400 শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি যখন একটা সরকার গঠন করছেন, তখন আপনার জন্য অনেক নতুনভাবে ভাবার ব্যাপার আছে, অনেকগুলো জিনিস নতুন করে দেখার ব্যাপার আছে। তো যেই সংকটগুলো হয়েছে একের পর এক, যদি আপনি সংকটগুলো দেখেন, সংকটগুলোর ক্ষেত্রে যারা সরকারের পক্ষ থেকে স্পোক্সম্যান ছিলেন কিংবা দায়িত্বশীল ছিলেন, তাদের বক্তব্যের ধরন যদি আপনি দেখেন, পরিস্থিতিকে ডিল করার মানে কায়দা যদি দেখেন, তাহলে দেখবেন যে আগের মতো করে। যেমন ধরেন সড়কে ঈদের সময় একটা বড় ধরনের ম্যাসাকার হয়, এটা আমরা কম বেশি জানি, এবং এটা একটা কাঠামোগত সমস্যা। এটা হঠাৎ করে কোনো একজন মন্ত্রী এসে জাদুর কাঠি দিয়ে এটা পাল্টে ফেলতে পারবে না, এটা একদম কাণ্ড জ্ঞানালা যে কোনো ব্যক্তি বুঝবে। কিন্তু উনি প্রথমে এসে একটা ইয়েতে গেলেন যে না, কোনো সমস্যা নেই, সব ঠিক আছে, কেউ বাড়তি ভাড়া নিচ্ছে না, সব ঠিক আছে। এই যে ব্যাপারটা, মানে এই ডিনায়াল করা, এইটা পুরনো মন্ত্রীদের মানে কি বলে যে পুরনো মন্ত্রীদের চেহারা, ওইটাই আমরা আবার দেখছি। সিমিলারলি ধরেন হামের ইস্যুতে যখনই এটা সামনে আসলো মিডিয়ার সামনে আসার আগেই তো সরকারের উদ্যোগ নেওয়ার কথা, সামনে আসার সাথে সাথে ওনারা কি করলো, পূর্ববর্তী সরকারের উপরে দায় চাপাই দিল, একদম উইদাউট এনি মানে কি বলে যে খোঁজখবর নেওয়া। একজন মন্ত্রী কোনো খোঁজখবর নেওয়া ছাড়াই পুরোপুরি একদম দায় চাপাই দিয়েছে, এবং উনি যতগুলো অভিযোগ দিয়েছেন দেখা গেছে পরবর্তীতে খতিয়ে যে প্রায় প্রত্যেকটা অভিযোগ মিথ্যা। তার মানে কিন্তু দায়টা চাপিয়ে দেয়, ওই যে দায় চাপানো, দায় অস্বীকার করা, এই যে মানে কি বলে যে অভ্যাস, এটা ক্ষমতার চেয়ারের সম্ভবত একটা পুরনো অভ্যাস। আমি একটা লেখা লিখছিলাম, ক্ষমতার পুরনো অসুখ দেখতে পাচ্ছি আমি, তো ওই রকমই আমার কাছে মনে হয়েছে এটা। সিমিলারলি ধরেন সবচেয়ে বড় যে সংস্কার প্রশ্নেও সরকার অলমোস্ট একই রকম মানে একই রকম বিহেভিয়ার করেছে। আমরা ধরেন
আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রশ্নে যদি আপনি গত 2.5 মাসে দেখেন, মানে আমরা অন্য অনেক জিনিস নিয়ে সরকারকে টার্গেট করতেছি, সমালোচনা করতেছি, ব্যর্থতার কথা বলতেছি। আমি যদি সরকারকে রেটিং করি যে কোন জায়গায় সে সবচেয়ে বেশি ব্যর্থ, কোন জায়গায় সবচেয়ে বেশি ভালো, এটা আমি এখনো খুব একটা পাচ্ছি না, কিন্তু কোন জায়গায় সবচেয়ে বেশি ব্যর্থ সেই জায়গাতে আমার কাছে মনে হয়েছে আইন শৃঙ্খলা, মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবচেয়ে বেশি সম্ভবত ব্যর্থ। আর ব্যর্থ হওয়ার তো স্বাভাবিক, কারণ স্বরাষ্ট্রমন্ত্রীকে তো সরকার দায়িত্ব দিয়ে রাখছে সংবিধান রক্ষামন্ত্রী হিসেবে। উনি তো পার্লামেন্টে দাঁড়িয়ে প্রতিদিন সংবিধান রক্ষা করার জন্য একদম যা যা ওনার ঘটে আসেন, চমৎকার বাচনভঙ্গি, সুন্দর ইংরেজি বাংলা, এবং ওনার পোশাক আশাক যেহেতু খুব সুন্দর এবং খুবই প্রভাবশালী লোক, এইটা দিয়ে একেবারে পুরো জাতিকে উনি প্রভাবিত করে ফেলতেছেন, একদম পুরো মিসগাইডেড করতেছেন, পুরোটা মিসগাইডেড করছেন। তো এইটা স্বাভাবিকভাবে এটা তো আস্থার সংকট হবে। যেমন ধরেন ওনারা সংবিধান সংস্কার পরিষদকে পুরো একদম ইয়ে করে দিলেন, বাতিল করে দিলেন, মানে গণভোটের রায়কে অস্বীকার করলেন। কিন্তু গণভোটের রায় কিংবা এই যে কি এটার জন্য ওনারা কি ইস্যু করলেন হচ্ছে জুলাই এই যে কি বলে জুলাই সনদ বাস্তবায়ন যে আদেশটাকে বললেন এটা তো সংবিধান সম্মত না। কিন্তু আদেশ আমরা কিন্তু তখন বলেছিলাম যে এই আদেশ সরকার জারি করবে। ওনারাই তখন প্রেস কনফারেন্স করে, মানে 30 অক্টোবর সম্ভবত, ওনারা প্রথমে হচ্ছে গিয়ে ওনাদের স্থায়ী কমিটির মিটিং করেছেন রাতের বেলা, পরের দিন সকালে প্রেস কনফারেন্স করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই বলেছেন যে এটা সরকার জারি করতে পারে না, এটা করলে রাষ্ট্রপতি করতে হবে। হোয়ারএজ আপনি খেয়াল করেন সংবিধান রক্ষামন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন যে রাষ্ট্রপতিকে আমি জিজ্ঞেস করেছিলাম যে মহামান্য আপনি কি এটা করতে পারেন। উনি কিন্তু খুব সুন্দর করে, আপনি নাহলে ভিডিওটা আপনি দেখেন, যে আপনি কি এটা করতে পারেন। উনি বলছেন না আমি তো এটা করতে পারি না, আমাকে দিয়ে করানো হচ্ছে। তো করালেন তো আপনারা, কারণ আপনারা প্রেস কনফারেন্স করে বলছেন যে রাষ্ট্রপতি এটা করবে, এবং আপনারা তখন সংবিধানের রেফারেন্স দিয়েছেন। আমরা বরঞ্চ বলছি যে না, এটা গণ অভ্যুত্থানের লেজিটিমেসি আছে গভর্নমেন্টের কাছে, গভর্নমেন্ট এটা করবে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, কারণ সে এটা সংস্কারের সরকার, এই সরকার গঠন করাই হয়েছে সংস্কার করার জন্য। নাহলে তো আমরা একটা জেনারেল সরকারও করতে পারতাম, একটা তত্ত্বাবধায়ক সরকার কিংবা এই টাইপের একটা সরকার করে নির্বাচন দিয়ে চলে যাবে। তো এই পুরো প্রক্রিয়া যতগুলো জিনিসের মধ্যে ওনারা হাত দিছে, প্রত্যেকটা জায়গাতে ওনারা জনআস্থার ক্ষেত্রে দারুণ ব্যাড পারফরমেন্স করেছে। এবং আমরা যে ওনাদেরকে সহযোগিতা করব বিরোধী দলের জায়গা থেকে, এই সহযোগিতার জায়গা ক্রমেই সংকুচিত হয়ে যাচ্ছে। মানে আমরা বাধ্য হচ্ছি যে ধরেন এই ধরনের ইস্যুগুলো নিয়ে রাস্তায় যেতে। আমরা কিন্তু রাস্তায় যেতে চাই না, আমরা রাস্তায় যাওয়া তো একদম লাস্ট অপশন। কিন্তু এর আগে সরকার যদি আন্তরিক হয়, যদি সরকার তার মতো করে এই কাজগুলোকে মানে আন্তরিকতার সাথে দেখতে চায়, তাহলে তো অনেক জায়গাতে আছে সুযোগ, মানে সহযোগিতা করার, কিন্তু সেই জায়গাগুলো একদমই ধরেন আমরা দেখতে পাইনি। জি, অনেক ধন্যবাদ রেজাউল করিম রনি। আপনার কাছে আসি, আলোচক যেমন বলছিলেন, আমরা শুনছিলাম যে অনেকটা মনে হচ্ছে পেছনের দিকে যাচ্ছে, আপনি শুনছিলেন অনেকগুলো ইস্যু উনি তুলে আনলেন, ব্যর্থতা কোথায় সেটাও অনেকটা বললেন। অনেক রাজনৈতিক পর্যবেক্ষকরা এটা মনে করছেন যে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আন্তরিকতা বা সাদামাতার চালচলন সেগুলো দৃষ্টিগ্রাহ্য হচ্ছে, কিন্তু সেইটার যে প্রতিফলন সেটা খুব সম্ভবত মাঠ পর্যায়ে অতটা যাচ্ছে না। মানে আপনার কাছে কি মনে হচ্ছে যে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ইমেজ ইতিবাচক, কিন্তু সব মিলিয়ে সরকারের জন্য কি জনআস্থা ধরে রাখা একটু চ্যালেঞ্জিং পর্যায়ে চলে গেল কিনা? জি, ধন্যবাদ সবাইকে যে যেখান থেকে শুনছেন এবং দেখছেন, এবং সহ আলোচক সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। দেখেন, আমরা আলাপ করছি সম্ভবত ট্রাস্ট নিয়ে, এটা নিয়ে আমি এর আগেও কথা বলছি, আজকে আবার একটু শুরু করি। ট্রাস্ট নিয়ে আমি একটা মজার বই পড়তেছিলাম, ফ্রান্সিস ফুকুইয়ামার ট্রাস্ট, বিখ্যাত রাজনৈতিক তাত্ত্বিক। ট্রাস্ট ব্যাপারটা কি? ধরেন আমি আপনাকে ট্রাস্ট করব, কিভাবে করব? আমি আপনাকে ট্রাস্ট করবো, ট্রাস্ট ব্যাপারটা বিমূর্ত, এটা দেখাইতে পারবো না। যে আমি আপনাকে বিশ্বাস করি, জিনিসটা আমি দেখাইতে পারবো না আপনাকে, কিন্তু যে করি এটা কীভাবে করি, এটা করা হয় হলো জিনিসটা বিমূর্ত, জিনিসটা অদৃশ্য, দেখা যায় না। কিন্তু এই ট্রাস্ট জিনিসটা তৈরি হয় আপনার ধারাবাহিক দৃশ্যমান কর্মকাণ্ডের মধ্য দিয়ে। হুট করে আপনি এসে দাঁড়াইলেন, হ্যাঁ, এবং খুব সুন্দর প্রশ্ন করছেন, আমি আপনাকে বিশ্বাস করব না। তাতে বিশ্বাস করবো যে আপনার একটা কনসিস্টেন্সি আছে কিনা, ধারাবাহিকতা আছে কিনা আপনার এই কর্মকাণ্ডের। তো সেই ধারাবাহিক কর্মকাণ্ডের ক্ষেত্রে যারা সকাল বিকাল পজিশন চেঞ্জ করে, জনগণ তাদের প্রত্যাখ্যান করে, বিশ্বাস করে না। হ্যাঁ, তারা ফেসবুকেই সরকার গঠন করে বাস্তবে। তো যাই হোক, তো সেটা একটা ব্যাপার আর কি আছে। ফলে ট্রাস্টের ব্যাপারটা একটা ধারাবাহিক রেগুলার নিয়মতান্ত্রিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে অর্জিত হয়। এখন এই যে 2.5 মাসের সরকার জন আস্থা অর্জন করতে কোথায় গেল? হ্যাঁ, এই যে আমরা এই জায়গায় আসছি, জন আস্থা অর্জন, 2.5 মাসে জন আস্থা অর্জনের মতো কোনো কারণ নাই। কেন খুব একটা বলার মতন সময়ও না। কেন কারণ নাই আমি আপনাকে বলি। আপনি দেখেন এই সরকার এখন আমরা যে বাস্তবতার মধ্যে আসছি, ধরেন 2.5 মাসে এই সরকারের মূল্যায়নের আগে আপনাকে 18 মাসের হিসাবটা আগে দিই। 18 মাসের যে সরকারটা আমরা পাইছিলাম, এটা গরম গরম সরকার, বিপ্লব, তথাকথিত বিপ্লব বলা যায়, যেটা গণ অভ্যুত্থান। হ্যাঁ, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত একটা সরকার।
সেই সরকার যে জিনিসটা করার ব্যাপারে কারো কোনো দ্বিমত ছিল না, পুলিশ সংস্কার, সেটা করে নাই কেন? বাংলাদেশের কৃষির উন্নয়ন না হইলে দেশের উন্নয়ন হবে না, মানুষের ভাগ্য পরিবর্তন হবে, এটা একটা দুধের শিশুও জানে। জি, কৃষি সংস্কার কমিশন তারা করে নাই কেন? সংস্কার নিয়ে অনেক কথাবার্তা, সংস্কার নিয়ে আমি আর কথাবার্তা বলতে চাই না, কারণ সংস্কার একটা নেগেটিভ ফেনোমেনা। হ্যাঁ, সংস্কার 111 থেকে আমরা শুনতেছি, আমরা বরং দেশ পুনর্গঠন লাগবে গণঅভ্যুত্থানের পরে, সেই পুনর্গঠন প্রকল্পের মধ্যে আছি আমরা। যাই হোক, তো আমরা যে অবস্থার মধ্যে গভর্নমেন্ট আছে সেই অবস্থাটা আপনার বুঝতে হবে। 18 বছর 17-18 বছরের একটা রেজিম, জি, যেখানে শুধু আইসিটি সেক্টর থেকে 60-70 হাজার কোটি টাকা, 6-7 বিলিয়ন ডলার নিয়ে চলে গেছে, দৃশ্যমান কিছু হয় নাই। পাইছেন আপনি কি? ডিজিটাল বাংলাদেশ, একটা নাম নাই, 6-7 বিলিয়ন ডলার একটা সেক্টরের কথা বললাম। আপনার প্রায় 15 থেকে 16 বিলিয়ন ডলার ব্যবসার নামে পাচার হয়ে গেছে। আপনার লোকাল ইকোনমির অবস্থা বাজে। 18 মাসে অর্থনৈতিক সংস্কারের নামে অস্থিরতা তৈরি করা হয়েছে। একটা গভর্নর আইসা বলতেছে অমুক ব্যাংকগুলো দুর্বল, মানুষ দুমদাম টাকা উঠে নিয়ে গেছে, সে ব্যাংকগুলো নিয়ে এখন আপনার ক্রাইসিস, গভর্নমেন্ট সেগুলো কীভাবে অ্যাকুমুলেট করে সেটা সে স্ট্রাগল করছে। সো 17 বছর এবং 18 মাসের একটা অস্থিরতা, চেষ্টা করছে গভর্নমেন্ট অনেকগুলো জায়গায় ইনিশিয়েটিভ নিতে, কিন্তু সেটা পারেনি গভর্নমেন্ট, কারণ সেই চেষ্টাগুলো ছিল বায়বীয় ধারণা প্রসূত চেষ্টা। সব মাঠের রিয়েলিটির সাথে তাদের কোনো সংযোগ ছিল না, কারণ বেশিরভাগ লোকই আসছে নিউ ইয়র্ক, লন্ডন থেকে। হ্যাঁ, প্রতিভা নিউ ইয়র্ক, লন্ডনে থাকে, এই কথা আমরা বিশ্বাস করি না, এটা ব্রিটিশরা বিশ্বাস করতো, সমস্ত প্রতিভা ব্রিটেনে থাকে, আমরা এর বিশ্বাস করি না। এই কলোনিয়াল এই দাসত্ব আমাদের মধ্যে নেই। প্র্যাকটিক্যাল সমস্যা সমাধানের ব্যাপারে যেহেতু তাদের ল্যাক অফ এক্সপিরিয়েন্স এবং পলিটিক্যাল কমিটমেন্টের ঘাটতি ছিল, এবং যে লোকগুলো দায়িত্ব পালন করছে 2-1 বাদে সংখ্যায় 2% বেশি হবে না যে গণ অভ্যুত্থানের সাথে কোনো সম্পর্ক ছিল, তাদের কোনো সম্পর্ক ছিল না গণ অভ্যুত্থানের সাথে তাদের। এবং এই গণ অভ্যুত্থান না হইলেও হাসিনা তাদের জেল জুলুম ফাঁসি দিত এমন কোনো সম্ভাবনা ছিল না। 2% বাদের কথা বলতেছি আমি। হ্যাঁ, তার মানে 2%কে পুঁজি করে আর 98% একটা ক্ষমতার এলিট সেন্টিমেন্ট, মানে এলিট সেটেলমেন্টের মধ্যে চলে গেল, বড় লোকদের ক্ষমতা ভাগাভাগি। তাদের নামটা আমার বলতেছে না, তার আবার সম্মানিত লোক তারা। তো ফলে এই 18 বছরের রেজিম, 18 মাসের অস্থিরতা, এবং এই সরকার গঠন করার পরপরই আপনি পাইলেন রমজান। রমজানে আমাদের যেহেতু স্বভাব ভালো, খুব সারা দুনিয়া দাম কমে, আমাদের বাড়ে। হ্যাঁ, তো তারপরে শুরু হইলো একটা যুদ্ধ। সেই যুদ্ধের কারণে গ্লোবাল ইকোনমি একটা রিডাইরেকশনের মধ্যে পড়ে গেছে, মানে এটা রিথিঙ্কিং করতে হবে পুরা প্রসেসটা। নট অনলি বাংলাদেশ, গ্লোবাল ইকোনমিটা রিথিঙ্কিং করতে বাধ্য হচ্ছে, তাহলে কীভাবে সার্ভাইভ করবে। এইবার এই প্রেক্ষাপট মাথায় রেখে এখন আপনি আমেরিকার অবস্থা দেখেন, একদিকে তারা বলতেছে ফ্রি মার্কেট ইকোনমি, মুক্তবাজার অর্থনীতি, আবার একদিকে ট্যারিফ চাপাই দিচ্ছে দুনিয়ার উপর, যেটা অ্যাবসলিউটলি কন্ট্রাডিক্টরি। সেটা নিয়ে ওদের কোর্টে চলতেছে, হ্যাঁ, ঝামেলা চলছে, হিয়ারিং বা রিট চলতেছে। ফলে এই পুরা ট্রেজেক্টরির মধ্যে জনগণ নাই, কিন্তু জনগণের অবস্থা কি? দারিদ্রতা বাড়ছে, প্রাইভেট সেক্টর থমকে আছে, প্রাইভেট সেক্টরগুলো খুবই বাজে অবস্থার মধ্যে আছে। হ্যাঁ, কর্মসংস্থান হচ্ছে না, তরুণরা ডিপ্রাইভ হচ্ছে। এই যে পুরো প্রক্রিয়াটা আমি বললাম, সেই প্রক্রিয়ার মধ্যে জনগণের কিন্তু আসলে কোনো উন্নতি হয়নি। ফলে জনগণের পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে আসলেই এই 2.5 মাসে আশাবাদী বা ট্রাস্ট ফেরার মতো প্র্যাকটিক্যাল কোনো কাজ নাই। এবং প্র্যাকটিক্যাল কাজ আমি যেই ইস্যুগুলো বললাম, এগুলো মানে রাতারাতি করার মতো কোনো ম্যাজিক কোনো সরকারের হাতে থাকার কথা না। আমার ধারণা এই সরকারের হাতেও নাই। তাহলে কি করতে হবে? এই সরকারকে আগে স্বাভাবিক অবস্থা ফিরে আনতে হবে, পরে আপনি চাঁদে যায়েন, অসুবিধা নাই। হ্যাঁ, পরে আপনি রকেটে চড়েন, আগে আপনি বাইসাইকেলে চালানোর অবস্থা ফিরে আনেন। আগে আমাদের জিডিপির যে বাজে অবস্থা, যে ডাউনগ্রেডিং অবস্থা, এটাকে আপনি রিস্টোর করেন, ঠিক করেন, কর্মসংস্থান ঠিক করেন। বাজার রুরাল ইকোনমিতে টাকা নেই, মানুষের এই হাহাকার, এটা আগে বন্ধ করেন। তারপরে হলো আপনি অগ্রগতির যে জায়গাটা, হ্যাঁ, আমরা যে জায়গাগুলো এই জায়গায় বলি, সেই জায়গায় যাওয়ার প্ল্যান করতে হবে। কারণ আপনি যদি ধরেন বরিশাল যাবেন, কিন্তু আপনি সদরঘাটি যাওয়ার মতো অবস্থা না থাকে, তাহলে আপনি বরিশাল যাবেন কিভাবে? তো ফলে আমাদের এখন যে অবস্থাটা হচ্ছে, আগে স্ট্যাবিলিটি দরকার, আগের অবস্থায় আনা দরকার। হ্যাঁ, এই দারিদ্রতা ডে বাই ডে বাড়তেছে, তারপরে হয়তো সরকারের যে কার্যক্রম আছে সেটাতে আপনারা এরকম একটা অবস্থার মধ্যে থেকে আপনি যখন একটা 2.5 মাসের সরকারের মূল্যায়নের কথা বলেন,
ডেফিনেটলি এটার এই মূল্যায়নের ক্ষেত্রে নেগেটিভ মার্ক দেওয়া ছাড়া আর কোনো দেখছিলাম যে আপনারা একটা কমিটি গঠন করেছেন যে এনসিপিতে কারা যোগ দিচ্ছেন সেটি খতিয়ে দেখতে ন্যাশনাল সার্চ কমিটি গঠন হয়েছে। মানে রিসেন্টলি আপনাদের দলে অনেকেই দেখলাম যোগদান করছেন, এই ক্ষেত্রে আপনারা যাচাই বাছাই এবং মূল্যায়ন করতে চাইছেন। কিছুদিন আগে দেখলাম নাহিদ ইসলাম বলছেন যে অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে আসতে পারবে যদি তারা অপরাধী না হয়। আপনারা তো মানে যেটি আসলে নিষিদ্ধের যে দাবি তুলেছিলেন বা এখন যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, তাদেরকে তো ফ্যাসিস্টের দোসর বলা হচ্ছে। তো সেই জায়গায় কে অপরাধী আর কে নিরপরাধ, এই বিষয়টা আসলে আপনাদের কমিটি কিভাবে যাচাই বাছাই করবে? আর এটা কি আসলে এনসিপির রাজনৈতিক অবস্থানের সঙ্গে কিছুটা সাংঘর্ষিক কিনা, যে একদিক থেকে ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে আপনারা সোচ্চার ছিলেন, অন্যদিক থেকে সেই সংগঠনের সাবেক নেতাকর্মীদের আপনারা নিয়ে আসতে চাইছেন? একটু আপনার মন্তব্য শুনতে চাই। না দেখেন, এটা ছাত্রলীগকে নিয়ে আলাদা করে বললে ধরেন প্রশ্নটা একপাক্ষিক হয়ে যায়। এটা আসলে যে কোনো দল থেকে যারা চাঁদাবাজি, খুন, গুম, হত্যা, এই ধরনের রাহাজানি, এই ধরনের কার্যক্রমের সাথে যারা যুক্ত না, যে কেউ এনসিপিতে ওয়েলকাম। এটা হচ্ছে এইভাবেই কথাটা বলা হচ্ছে। ইভেন ছাত্রলীগ হলেও, মানে ছাত্রলীগের সাবেক নেতাকর্মী হলো, এটা বলা হচ্ছে। এখন দেখেন ছাত্রলীগ অনেক পুরনো সংগঠন ছিল এবং তাদের বিভিন্ন ফেজ আছে, বিভিন্ন ফেজে তাদের নেতাকর্মীরা বিভিন্ন ধরনের ভূমিকা নিয়েছে। তো তাদের লাস্ট টাইমের ভূমিকা আবার ওই ভূমিকার সাথে সবাই একমত ছিল, ব্যাপারগুলো তো এরকমও না। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে অনেক অনেক সাধারণ শিক্ষার্থীদেরকে হলে থাকতে কিংবা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদের মানে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে তাদেরকে অনেককেই ছাত্রলীগের সাথে সংশ্লিষ্টতা রাখতে হয়েছে বা রাখতে বাধ্য হয়েছে। গনরুম কালচার ছিল, জোর করে মিছিলে নিয়ে যাওয়া, এই ধরনের অনেক ব্যাপার ছিল। সো ওই জায়গাগুলো থেকে সবাইকে ধরেন, যখন মুভমেন্টগুলো হয়েছে 2018 সালের কোটা সংস্কার মুভমেন্ট কিংবা জুলাইতে যখন গণ অভ্যুত্থানের শুরুতে যখন কোটার দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন মুভ করছে, তখনও তো অনেক সাধারণ ছাত্রলীগের নেতাকর্মীরাও এই আন্দোলনে যুক্ত হয়েছে। মানে ছাত্রলীগ বলতে হচ্ছে যে তারা জোর করে কোথাও ছাত্রলীগের সাথে থাকতে বাধ্য হয়েছিল, এই ধরনের পরিস্থিতি ছিল। তো সেই জায়গা থেকে জিনিসটাকে মানে ছাত্রলীগ সংগঠন হিসেবে একটা সন্ত্রাসী সংগঠন, এইটা একটা ব্যাপার। কিন্তু এইটার সাথে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের মানুষের সংশ্লিষ্টতা রাখতে তারা বাধ্য হয়েছে একটা ফ্যাসিস্ট সময়। তো যদি কারো এই ধরনের থাকে তো সে আসতে তো কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের মূল যে জায়গাটা সেটা হচ্ছে যে আমরা সার্চ কমিটির যে জায়গাটা আমি বলতে চাই, এটা হচ্ছে যে মানে আমরাও আসলে জিনিসটা বুঝতে পারিনি প্রথম দিকে যে এইরকম মানে যে জনস্রোত তৈরি হবে যোগদানের, এরকম যোগদানের স্রোত তৈরি হবে, এটা আমরা বুঝতে পারি। এরপরে বাধ্য হয়েছে আমরা আসলে একটা সার্চ কমিটি করতে, যে যাতে একটা প্রসেসের মধ্য দিয়ে হয় জিনিসটা। কারণ সারা দেশেই একটা জোয়ার তৈরি হয়েছে, সারা দেশের প্রতি জেলাতেই লোকজন যুক্ত হইতে চাচ্ছে। আমরা মূলত মানে এটা আসলে প্রশ্নটা এটা করা হয়, কিন্তু আমরা মূলত যেটা দেখতে পাচ্ছি এখানে মূল যে প্রবণতাটা, যোগদানের মূল প্রবণতাটা আমরা দেখতে পাচ্ছি যে সরকার গঠন করার পরে বিএনপির সারা দেশের তৃণমূলের যত নেতাকর্মী, এর ভেতরে যারা বেশি নির্যাতিত, বেশি আপনার ধরেন ত্যাগ স্বীকার করেছে, এই ধরনের বহু মানুষ বিভিন্ন কারণে বিএনপির উপরে হতাশ হয়েছে। এবং বিএনপির আমি অনেকের সাথে কথা বলেছি, অনেকের সাথে আমার কথা হয় রেগুলার। আমি নিজেও একটা সাংগঠনিক বিভাগের দায়িত্ব পালন করি, তো অনেকের সাথে যোগাযোগ হয়। ওনাদের ভেতরে প্রধানত কয়েকটা জায়গা যে ওনারা এরকম মনে করেন নাই, এরকম ওনাদের আকাঙ্ক্ষা ছিল না যে 2-2.5 মাসের মধ্যে একটা সরকার পুরনো জায়গায় ফেরত যাবে, বাংলাদেশকে একদম পুরনো জায়গায় ফেরত নিয়ে যাবে। এটা ওনারা খুব আপসেট হয়েছেন, এটা একটা ব্যাপার। 2 নম্বর ব্যাপার, ওনারা বিএনপি করার ক্ষেত্রে একটা তো পরিবর্তনের দাবি থাকেই, ওনারা একটা বাংলাদেশপন্থী রাজনীতিকে ধারণ করেন, যেখানে ওনারা মনে করেন যে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার একটা আদর্শ, যে আদর্শকে ধরে বিএনপি রাজনীতি করবে। আমরাও এটাই মনে করি, কিন্তু আমরাও আসলে দেখতে পাচ্ছি এবং বিএনপির নেতাকর্মীদেরই দাবি যে এই বিএনপি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার আদর্শকে ধারণ করছে না, এর বাইরে আসলে চলে যাচ্ছে। সো সেই জায়গা থেকেও তাদের মধ্যে প্রচণ্ড হতাশা আছে। এবং আরেকটা ব্যাপার যেটা বাংলাদেশের রাজনীতিতে কমন, মানে এই যে পুরনো বন্দোবস্তের রাজনীতির মধ্যে আপনি আওয়ামী লীগের সময় এই কথাটা খুব শুনতেন যে হাইব্রিড। হ্যাঁ, মানে যখনই ধরেন দল বিরোধী দলে থাকে, জুলুম নির্যাতনের মধ্যে থাকে, তখন অনেক ত্যাগীরাই সামনে থাকে, ত্যাগীরাই এই জুলুম নির্যাতন সহ্য করে। কিন্তু দল ক্ষমতায় আসার পরেই অনেক হাইব্রিড এসে ক্ষমতার চেয়ারগুলো দখল করে।
তখন আসলে ত্যাগীরা পিছিয়ে পড়ে, ত্যাগীরা আর জায়গা পায় না। সো এই হাইব্রিড এবং জিয়াউর রহমান খালেদা জিয়ার রাজনীতি থেকে বিএনপি বেরিয়ে যাওয়া এবং হচ্ছে যেইভাবে ওনারা একটা পরিবর্তন আকাঙ্ক্ষা করে, এটা বিএনপির যাদের সাথে আমার যোগাযোগ হয়েছে, বিএনপির যে সমস্ত পর্যায়ের নেতাকর্মীরা আমাদের তারা সাথে কি এখন তারেক রহমানের যে রাষ্ট্র পরিচালনা সেটাকে খুব একটা পছন্দ করছেন এরকম? সম্ভবত এবং এটার তো যথেষ্ট কারণ আছে। আমি একটু আগে ব্যাখ্যা করেছি যে ওনারা তো একদম পেছনে রাষ্ট্রটাকে আগের জায়গাতে নিয়ে যাওয়ার জন্য সকল বন্দোবস্ত করেছেন। তো এটা আশা করা মানে এই ধরনের আশঙ্কা করার তো অসুবিধার মানে দোষের কিছু ধন্যবাদ। নেই। আমি একটু রেজাল্ট করিম আশঙ্কা রানী করার যথেষ্ট কারণ আছে। জি, রেজাল্ট করিম রানী আপনার কাছ থেকে উত্তরটা নিতে চাই, যেটি আসলে আমাদের আলোচক বলছিলেন যে খুব সম্ভবত তারেক রহমানের রাষ্ট্র পরিচালনার যে ধরনটি সেটা অনেকের কাছে হয়তো পছন্দ হচ্ছে না, এবং আমরা দেখছি যে এনসিপির পক্ষ থেকেই বলা হচ্ছে বিএনপি থেকে এনসিপিতে যাওয়ার একটা ঝোঁক আসলে দেখতে পাচ্ছি। একটু আপনার মন্তব্য শুনি। সেটা এর আগে বলছিলাম, বিএনপি যাদেরকে বহিষ্কার করে এরা জামাত এনসিপি জোটে এসে জাতির পিতা লেভেলের নেতা হয়ে যায়। সো সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং এর আগে যারা প্রখ্যাত চাঁদাবাদ ছিল এখন তারা সব জাতির ত্রাণকর্তা, নতুন বন্দোবস্তের নায়ক হয়ে যাচ্ছে। দেখেন, এগুলো ধরে ধরে আমি প্রত্যেকটা জবাব দিতে পারি, কিন্তু সেগুলো আমি দরকার মনে করি না। কেন দরকার মনে করি না? আরেকটা এর চেয়ে কনস্ট্রাকটিভ আলাপের মধ্যে থাকি আমরা। সেটা হলো, দেখেন, বাংলাদেশের মূল প্রবলেমটা হলো যার যেটার এখতিয়ার নাই সে সেটা করে। যেমন আপনার নিজের কোনো ভ্যালিডেশন নেই, আপনার নিজের কোনো গ্রহণযোগ্যতা নেই, কিন্তু আপনি মনে করতেছেন আপনি আমার গ্রহণযোগ্যতা তৈরি করে দিতে পারবেন, আপনি আমার ব্যাপারে একটা জাজমেন্ট দিতে পারবেন। হ্যাঁ, এইটা আমরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এবং সেক্ষেত্রে ধরুন ক্ষমতায় আছে বিএনপি, কিন্তু বিভিন্ন জায়গায় দেশ চালাচ্ছে জামাত আওয়ামী লীগ। কারণ প্রশাসনিক যে সেট আপ এবং 18 মাসের মধ্য দিয়া এই গুপ্ত এবং পলাতকদের যে নতুন যে প্রেম তাদের গড়ে উঠছিল, সেই সেট আপের মধ্য দিয়ে, এবং বিএনপি কোনো বিপ্লবী রাজনীতি করে না, এটা একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি। তাকে থ্রু দ্য প্রসেস স্ট্যাবিলিটির মধ্য দিয়ে জনগণের সম্মতির ভিত্তিতে দেশ পরিচালনা করতে হয়। ঘটকারী কথা অনেক বলা যায়, কিন্তু এখানে এই যে নেক্সাসটা গড়ে উঠছে ক্ষমতার মধ্যে, সেখানে আজকে বিএনপি যারা এই যে আমি ধন্যবাদ আমি এইটা কথাটা বলার জন্য ফরিদকে, যে বিএনপির তৃণমূলের নেতারা খুবই হতাশ। আসলেই তো হতাশ, কারণ এই সরকারের যে এজেন্ডা, সরকারের যেই আপনার ঘোষিত তার যে নির্বাচনী ইস্তেহার, সেটা বাস্তবায়ন করার জন্য সংগঠনের সহযোগিতা ছাড়া সম্ভব না, এটা লাগবে। এটা প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন শনিবারের দিন। তো এখন দেশের বিভিন্ন জায়গায়, রাষ্ট্রের বিভিন্ন জায়গায় আপনার জামাত আওয়ামী লীগ দ্বারা দখল করা বিভিন্ন কার্যক্রম, কাজ, কর্ম, অফিস, আদালত, এগুলো সেখানে তো বিএনপির লোক ভিড়তেই পারছেন না। হতাশ হবে না তো কী হবে? এটা কথা সত্য, হতাশ, খুবই হতাশ। কারণ সবই সিন্ডিকেট করা। এই নিরপেক্ষ মুনাফিকি বাংলাদেশকে আছে কোথায় নিয়ে যাচ্ছে? কোথাও কোনো ট্রাস্ট নেই। আপনিও গুপ্ত কিনা কে বলবে? কারণ আমরা দেখছি এই যে নায়িকার চেয়ে কম নয় সুন্দরী, যদিও উনি পদত্যাগ করছে, এই জন্য কান্নার রোল মনে হচ্ছে ওইদিকে। শাহবাগের ওই পরে কান্নায় যাওয়া যাচ্ছে না। তো যাই হোক, এখন এই যে অবস্থাটা, এই অবস্থার মধ্যে রাজনীতির একটা গুণগত পরিবর্তন তৈরি হচ্ছে। সেই পরিবর্তনটা কি? সেই পরিবর্তন হলো এনসিপি একটা যোগ্য আওয়ামী লীগ হয়ে ওঠার দৌড়ের মধ্যে আছে। হয়ে উঠতে পারবে কিনা ভবিষ্যৎ বলে, কারণ কি? আওয়ামী লীগের একটা 71 চেতনা ছিল, চেতনা ব্যবসা ছিল, তার হাতে আছে 24 চাপ, 24-এর কলে চাপ দিবে আর প্রচুর পানি বের হবে, তাতে করে তারা ভাসবে। এখন দেখেন, এই চেতনা বাণিজ্যের মধ্য দিয়ে এইটা আওয়ামী লীগের দেখেন একটা মডেল ছিল। সাকা চৌধুরী বলছিল যে তার মেশিন এদিক দিয়ে আপনার রাজাকার ঢোকাবেন, ওদিক দিয়ে মুক্তিযুদ্ধ হয়ে বের হবে। ছাত্রলীগ একটা নিষিদ্ধ সংগঠন। আপনি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন করলেন না, আপনি প্রপার বিচার প্রক্রিয়া করলেন না, অথচ আপনি গত ইন্টারিমের আমলে বিচার চাই, 5 বছর 10 বছর থাকেন, অসুবিধা নাই, বিচার করেন, বিচার না হলে নির্বাচন হবে না, যারা বিচার সংস্কার নির্বাচন, কত রকম বয়ান আমরা দেখছি, তাই না? এখন কোনো কথা নাই, এখন হইলো ছাত্রলীগ হইলে অসুবিধা নেই, অপরাধ না করে থাকলে চলে। ছাত্রলীগ 24-এর গণহত্যা, বিগত আমল বাদ দেন, 24-এর গণহত্যার সিদ্ধান্তটা একটা সাংগঠনিক সিদ্ধান্ত ছিল, এবং ছাত্রলীগ ছিল সেখানে আপনার একটা সশস্ত্র ভূমিকা অবতীর্ণ হয়েছিল। আপনি এখন ছাত্রলীগ ভালো হয়ে গেছে, ছাত্রলীগের যে অংশটা, এবং ছাত্রলীগের এখন ঐতিহ্যের কথা আমরা শুনতে পাই। দেখেন, পলিটিক্স খুব ইন্টারেস্টিং জায়গায় যাচ্ছে। এবং আপনি এখানে শেষ করি কথা বলে, এই যে আওয়ামী লীগের নব্য পুনর্বাসন হাব একটা ডাম্পিং স্টেশন হয়ে উঠতেছে এনসিপি। এখানে এই বিষয় নিয়ে আরেকটু কথা বলবো। এটা কিভাবে সম্ভব হচ্ছে জানেন? এন্টার কালচারাল ইন্ডাস্ট্রি, এন্টার কালচারাল বাটপারগুলো এইখানের সাথে যুক্ত হয়েছে, এবং একটা রাইট উইং ফ্যাসিজম খুব দ্রুত, এবং আমরা জানি কোন দেশের সহযোগিতায়। ফরিদুল হক, আগামীতে কখনো মানে এনসিপির মাধ্যমে
আওয়ামী লীগের পুনর্বাসন হতে পারে কিনা, বা যেটি বলা হচ্ছে যে যেমন বলছিলেন যে এনসিপিকে আওয়ামী লীগের ডাম্পিং স্টেশন বলা হচ্ছে, একটু শুনি। এটা তো অলরেডি ধরেন পুনর্বাসিত হয়ে গিয়েছেই, যেটা হওয়ার। বিএনপি তো এটা করেছেই, মানে ধরেন জয় বাংলা স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাওয়া, বিএনপির প্রার্থীকে পাশে নিয়ে এই ঘটনা ঘটেছে। ব্যাংকে যাতে পুরনো মালিকরা এসালম গংরা ফিরতে পারে সেজন্য ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ সেভাবে ফিল আপ করা হয়েছে, মানে সেভাবে পাশ করা হয়েছে। এবং ধরেন মুক্তিযুদ্ধের চেতনার নামে ৭২-এর সংবিধান রক্ষার জন্য সরাসরি একজন অঘোষিত সংবিধান মন্ত্রী তো নিয়োগ দেওয়া হয়েছে, এবং পার্লামেন্টে দাঁড়িয়ে সংবিধান রক্ষা করার জন্য বিরাট বিরাট বক্তৃতা হয়েছে না, গত দেড় মাস আমরা দেখছি না। এবং সকল প্রকার কালচারাল এবং বুদ্ধিভিত্তিক যেগুলো ফ্যাসিস্ট সব তো এখন বিএনপিতে। ধরেন আনিস আলমগীরের মতো একটা তৃতীয় শ্রেণীর লোক, তাকে প্রধানমন্ত্রী স্বয়ং ফোন দিয়ে জানাইছে, ঈদের শুভেচ্ছা জানাইছে। একটা তৃতীয় শ্রেণীর লোক, যখন একজন মানুষ মারা যাইতেছে ওই সময় সে খাবারের শেয়ার করে, খাবারের উৎসব করে, এই ধরনের একটা তৃতীয় শ্রেণীর লোককে ধরেন এবং তাকে তো ধরেন মনে করেন যে বিএনপির বহু নেতারা তাকে টকশোর মধ্যে করছে, মানে কি শায়েস্তা করছে, তারপরে ধরেন প্রধানমন্ত্রী তাকে, এগুলো পরিষ্কার আর উনি যেটা বললেন যে সকল প্রতিষ্ঠানে জামাতের লোকজন, এটা আসলে বলতে খুব ভালো, কিন্তু ধরেন বাংলাদেশ ব্যাংকের প্রধানকে আর লোক নাই, তারপরে ধরেন একজন ব্যবসায়ীকে পর্যন্ত বসাই দিয়েছে, কারণ নিজের লোক ছাড়া কেউ থাকতে পারবে না। তাহলে কোথাও একজন আছে এরকম লোক আমার জানা নাই। ইভেন লোক পায় নাই দেখা খুবই দুইটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মানে কমিশন এখনো ফাঁকা, দুদক এবং মানবাধিকার কমিশন, লোক পাচ্ছে না, নিজেদের দলের লোক, এই জন্য দিতে পারতেছে না। তো কোথায় আসলে উনি জামাতের লোক কিংবা অন্যদের লোক দেখে আমি জানি না। মানে বিএনপি এত অ্যাডামেন্ট যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পর্যন্ত তাদের দলীয় লোক বসেছে, তারা ছেড়ে দিয়ে বসে আছে যে অন্য জায়গায় জামাতের লোক আছে, তারা চুপচাপ বসে আছে। এবং এমন পর্যন্ত ঘটছে যে একটা প্রতিষ্ঠানে বিএনপির অন্য গ্রুপের লোকেরা আছে, যখন এই গ্রুপ পাওয়ারে আসছে তারা ওদেরকে বের করে দিছে। এই ঘটনা আমার এলাকাতেই ঘটেছে। এমপির নেতৃত্বে মব করে একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে সেখানে এমপি নিজে গিয়ে বসছে, খুলনার চক্ষু হসপিটাল। অনেক অনেক ধন্যবাদ। রেজাউল করিম রনি, আপনার কাছ থেকে শেষ কথাটা শুনতে চাই। দেখেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মূল অপরাধটা কি? উনি একটা ইনক্লুসিভ অর্থনীতি করতে চাচ্ছে। এখানে যারা ব্যাংকিং সেক্টরকে ব্যবহার করে দলীয় ক্যাডার পুষ্য পালনের আয়োজন রাখতেছে, সেই ব্যবস্থার থেকে একটা ইনক্লুসিভ অর্থনীতির দিকে নিয়ে যেতে, এটা তার অপরাধ। এবং তার নামে যা তা বলা হচ্ছে, এবং ওনার কার্যক্রমগুলোর সুফল আশা করি আগামী দিনে দেখতে পাওয়া যাবে। কারণ হলো এখন আমরা যে জায়গায় আসি সেটা আপনারা ধরেন যে একটা রিফর্মের আলাপটা অনেক হয়েছে, হ্যাঁ, এবং এই একটা করাপ্ট সিস্টেমের মধ্য থেকে রিফর্ম হবে। এখন বাংলাদেশ ব্যাংক বলতেছে এবং দু একটা প্রতিষ্ঠানের কথা বলছে, ডেফিনেটলি বিএনপির যে ইস্তেহার সেটা বাস্তবায়ন করার জন্য তার লোকই লাগবে। সেই লোকটা বৈশা প্রফেশনাল আচরণ করে কিনা সেটা আমরা দেখব। নিরপেক্ষতার নামে গুপ্তভাবে একটা দলের পারপাস সার্ভ করার যে প্রক্রিয়া, যে মুনাফিকে, এটা থেকে বাংলাদেশকে বের হইতে হবে। এটা আওয়ামী মডেল। তো সেখান থেকে বের হওয়ার জন্য অবশ্যই যেমন পৃথিবীর সমস্ত দেশে যখন যে সরকার নির্বাচিত হয় তার লোকদের দিয়ে তারা রিপ্লেস করে তার এজেন্ডা বাস্তবায়ন করে, এবং জনগণ তাতে খুশি হলে তাদেরকে ক্ষমতায় আনে। ফলে এই যে নিরপেক্ষতার একটা অসোয়াশা আমাদের যে পায়ে বসছে, এই অবসেশন থেকে আমাদের বের হইতে হবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, দেখেন এই যে আমাদের ক্যাপিটাল মার্কেট, এই মার্কেটটা ফাঁকা, এবং ব্যাংকগুলোর থেকে শেষ করব লোন নিয়ে যেভাবে ব্যবসা করার কালচার তৈরি হয়েছে, সেটা বন্ধ করে ক্যাপিটাল মার্কেট স্ট্রং করার মধ্যে দিয়ে ব্যবসায়ীদেরকে আবার এখানে ব্যবসা করার সুযোগ তৈরি করা এবং কর্মসংস্থান তৈরি করা, এই পুরো প্রক্রিয়াটা আপনার শুরু করার জন্য যে ধরনের প্র্যাকটিক্যাল অর্থনৈতিক জ্ঞান সম্পন্ন লোক দরকার, সেরকম একটা লোককেই এই দায়িত্ব দেওয়া হয়েছে। এই কারণে যারা গুপ্তভাবে নিজেদের সব কিছুর মধ্যে একটা প্রভাব বিস্তার করে রাখার মধ্যে দিয়ে একটা সুবিধা নিতে যাচ্ছিল, সেটা যেহেতু পদগুলো বন্ধ হয়ে যাচ্ছে ক্রমে, এই কারণে সে খারাপ। এই কারণে সে আর্সেনিক মজুগুপ্ত ব্যাংক খাচ্ছে ধ্বংস করে দিয়ে গেছে।